ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে মিডের সিলেবাস। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এটা হিডেন করা আছে। কাজে আমরা যে পর্যন্ত পড়ছি আমি দেখাই দিচ্ছি আমাদের এই থেকে, এখান থেকে দেখা দিচ্ছি। তোমরা যেটা করবা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নিজেদের আইডি গুলো লেখো, এবং আইডি হচ্ছে এখন তো বাজে 2:30, এই 3:30টার মধ্যে ওখানে দিয়ে দাও, এরপর আমি ওখান থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। আইডি লিখলে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। সবগুলো লিঙ্ক করা নাই দেখতেছি। আমি একটা কাজ তোমাদের করতেছি, গতবারের কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, মিডের কোশ্চেন এখনই। ওই কোশ্চেন দেখলে একটা আন্দাজ করতে পারবা সিলেবাস কতটুকু আছে। ঠিক আছে? তবে গতবারে একটু ভুল ছিল, 2টা কোশ্চেন দেবো আর তোমাদের লিখে দেবো। বেসিক্যালি প্রপার্টিজ মিয়াজাকিটা দেখছো, কালেকশন রুট, আর এই পর্যন্ত। এই যে দেখতেছি এই পর্যন্ত সিলেবাস। বেসিক্যালি আমরা যে পর্যন্ত পড়ছি, এখানে অঙ্কগুলো আমাদের ঠিক মতো করা হয় নাই, জাস্ট সূত্র দেখছিলাম। এটাই সিলেবাস এই পর্যন্তই। এইখানে না, আইডি এখানে না, আইডি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা হারায় যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও কাইন্ডলি, হ্যাঁ, আইডি গুলা। ওকে, এটা পরে যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্কই হচ্ছে এখানে সিলেবাস আছে। 3টা অঙ্ক আছে বেসিক্যালি এখানে, মিড টার্মে এই পর্যন্তই অঙ্ক আছে। আজকে আমরা যেটা হবে যে এখানকার অঙ্কটা দেখবো, আর কিছু না। খুব সিম্পল জিনিস। এটার তো লিংক অলরেডি তোমাদেরকে দেওয়া হয়েছে নাকি? না হলে এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা জায়গায় তোমাদের দিয়ে দেবো, সবগুলো একসাথে দিয়ে দেবো, লিংক করে, লিংক বানাই দিয়ে দেবো। ঠিক আছে না? বুঝতে পারছি, হ্যাঁ। তারপর এখন আজকেরটা দিয়ে দেই যদি না থাকে। কপি লিংক তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। 443। ওকে, আর তোমাদেরকে গত 2বারের কোশ্চেন দিয়ে দেবো, আর একটা বা 2টা মিড টার্মের কোশ্চেন দিয়ে দেবো, কাজেই আন্দাজ করতে পারবা কি আসবে কি আসবে না। ওকে, এখন এটা কই দেখাচ্ছে? ইন্টারেস্টিং। ওকে, আমরা মোটামুটি জেনারিক আইডিয়া পাইছিলাম যে, শুনতে পাচ্ছ তাই না আমার কথা? ওকে ওকে, জেনারিক আইডিয়া পাইছিলাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের 2 ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, তার 2টা ফর্মুলা আছে। এখন আমরা জাস্ট একটা অঙ্ক দেখবো, আর কিছু না। এটা এখানে ছক আছে, কিছু ছক থেকে কিছু ডাটা আনতে হয়। এই কোশ্চেনটা আমরা যদি দেখি এখন, তোমরা ফুল স্ক্রিন দিয়ে নিতে পারো, যাদের ফুল স্ক্রিন করা নেই তাহলে দেখতে পারবা ঠিকঠাক মতো। এখানে কি বলছে, একটা জায়গা থেকে সলিড ওয়েস্ট বড় বড় কন্টেনারে কালেক্ট করা হচ্ছে, ড্রপ বক্স, some of which will be used in conjunction with stationary compactors। তার মানে কারো কারো কাছে একটু কম্প্যাকশন আছে, কম্প্যাক্টর আছে। বেসড অন ট্রাফিক স্টাডিজ, বলছে যে
গ্যারেজ থেকে কন্টেনারের লোকেশনে আসতে এবং আলটিমেটলি কাজ করে গ্যারেজে ফেরত যেতে সব মিলায় 15 আর 20 মিনিট সময় লাগে। Respectively, if the average time required to drive between containers 6 মিনিট এবং one way distance 25 কিলোমিটার এবং স্পিড লিমিট দেওয়া আছে 88 কিলোমিটার, determine the number of containers that can be emptied per day on a 8-hour workday. এখানে শর্টকাটে যদি বলি আমাদের কয়টা কন্টেনার নিয়ে যেতে পারবে, তার মানে এটা হচ্ছে হল্ড কন্টেনার সিস্টেমের একটা অঙ্ক, কন্টেনারটাই নিয়ে যাচ্ছে বড় বড় কন্টেনার যার মধ্যে কিছু কম্প্যাক্টর আছে। তাহলে আমরা যদি আগের কনসেপ্টে যাই তাহলে এই চিত্রটা হচ্ছে এরকম, এইটা ডান দিকেরটা, তার মানে প্রতিদিন কয়টা করে কন্টেনার নিয়ে যায় এবং এটার মধ্যে এই যে ডিস্টেন্স এক্স হচ্ছে এখান থেকে এটা যে ডিস্টেন্স সেটাকে বলে এক্স, ওয়ান ওয়ে ডিস্টেন্স কে এক্স বলে না, টু ওয়ে ডিস্টেন্স কে এক্স বলে, যাওয়া এবং আসা মিলা যত ডিস্টেন্স। কাজে আমাদের যে ভ্যালু দেওয়া আছে 25 কিলোমিটার দূরে, এক্স এর ভ্যালু হবে 50 কিলোমিটার এই পার্টিকুলার অঙ্কের জন্য। আর প্রথমে যে বললো যে 15 আর 20 মিনিট লাগে গ্যারেজ থেকে আসতে আর গ্যারেজে গাড়িটা পার্ক করতে, এটা হচ্ছে T1 আর T2 এই দুটা জিনিস। 8 ঘন্টা ওয়েস্টেজ এটাও দিছে। আরিগাতো গোজাইমাস। দারে দেশকা, হ্যাঁ থ্যাংক ইউ দিল কে? আরিগাতো গোজাইমাস কেউ দিল? আরিগাতো গোজাইমাস মানে কি থ্যাংক ইউ? জি স্যার। ল্যাঙ্গুয়েজ শেখো, ল্যাঙ্গুয়েজ শিখলে চাকরি বাকরি পাইতে সুবিধা হবে পাশ করেই। জাপানে চাইতেছে, হ্যাঁ হয় জি জাপানি স্যার। শেখো নাহলে চাইনিজ শেখো। চাইনিজ, চাইনিজে কি আরিগাতো গোজাইমাস না, হচ্ছে শেষে শেষে। নিহাও তো জি সবাই স্যার। জানো, নিহাও নিহাও ছাড়া আছে শেষে, থ্যাংক ইউ হচ্ছে শেষে, শেষে। আচ্ছা, চায়নায় গেলে চাইনিজ শিখবা, জাপানে গেলে জাপানিজ। আরিগাতো গোজাইমাস। আচ্ছা ঠিক আছে, আমাদের এই কোশ্চেনে তাহলে আমাদের এই তিনটা ফর্মুলা আছে। প্রত্যেকটা মানে কি দেখো এখানে কিন্তু লেখা আছে, ট্রাক ফ্রম ডিসপ্যাচ স্টেশন, ট্রাক টু, মানে এই যে এই চিত্রটা মোটামুটি বুঝতে পারলে এই অঙ্ক করা খুব সোজা, ফিগার যেহেতু দেওয়া আছে। আমরা যদি আসি এখানে কি কি তথ্য দেওয়া আছে, কেন দেওয়া আছে দেখো, এখানে যদি লেখা থাকে দেখো ডান দিকে, পিক আপ প্লাস আনলোডিং কন্টেনার 0.4, এটা কই পাইলাম বলতেছে টেবল থেকে পাইছি। খুব ভালো কথা, এটা যেহেতু কোনো ডাটা দেওয়া নাই, যেহেতু আমাদের ফর্মুলা এটা দেওয়া আছে, সব শেষে আমাদের চাইছে কয়টা ট্রিপ দেওয়া যায় এটা চাইছে। আমাদের এই এই ইকুয়েশনটার মধ্যে সবকিছু দেওয়া আছে কিনা। ডিবিসি হচ্ছে এক কন্টেইনার থেকে আরেক কন্টেইনার ড্রাইভ করতে কয় মিনিট লাগে, এখানে একটু কোন একটা জায়গায় বলা আছে এই যে 6 মিনিট টাইম রিকোয়ার্ড টু ড্রাইভ বিটুইন কন্টেইনার্স ইজ 6 মিনিট, তাহলে এটা হচ্ছে 6 মিনিট ডিবিসি ড্রাইভ বিটুইন কন্টেইনার্স 6 মিনিট, সবগুলো আওয়ারে নেওয়া হয়েছে সেই জন্য 0.1 আওয়ার। আর এটা কই পাইলাম, পিসি প্লাস ইউসি টেবল থেকে, টেবল 11.8। এইখানে দেখো পিক আপ লোডেড কন্টেইনার এন্ড ডিপোজিট এমটি কন্টেইনার, এটাই হচ্ছে পিসি প্লাস ইউসি, ঠিক আছে। এই যে পিসি প্লাস ইউসি এটা লেখা আছে স্টার্ট দিয়ে, এই যে স্টার্ট দেওয়া আছে এখানে একটা ট্রিপ, এটা হচ্ছে পিসি প্লাস ইউসি। তাহলে আমার এখানে দুইটা লাইন আছে টিল ফ্রেম, একটার মধ্যে আর নাই আরটাতে আর আছে, আর আছে মানে হচ্ছে কম্প্যাকশন আছে, ঠিক আছে, এটাতে কম্প্যাকশন নাই, এটা দুইটার জন্য 0.4, কাজে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। 0.4 পিসি প্লাস ইউসির ভ্যালু হচ্ছে 0.4, এটা এখানে লেখা আছে পিসি প্লাস ইউসি 0.4। আর ড্রাইভ বিটুইন কন্টেইনার্স এখানে বলা আছে 6 মিনিট মানে 0.1 আওয়ার। কাজে এখানে যদি বসায় দেই তাহলে পিএইচসিএস আসে, তারপরে হচ্ছে টিএইচসিএস হচ্ছে কন্টেইনার যাওয়া, কন্টেইনার লোডিং আনলোডিং টাইম, যাওয়া আসার টাইম, আর অন দ্য স্পটে যে আনলোড করতে ট্রাকটা যে সময় লাগে। কাজে এই তথ্যগুলো পাবো আমি দুই জায়গা থেকে। অ্যাট সাইড টাইমটা আগের যে সেখানে পাবো, অ্যাট সাইড টাইম হচ্ছে যে এইটা, এই যে এস বলা আছে চার্টের মধ্যে, এটা হচ্ছে অ্যাট সাইড টাইম। কাজে এটা যেহেতু কম্প্যাক্টর আছে তাহলে নিচেরটা নিতে হবে 0.133, দেখো তো তাই বলছে কিনা, হ্যাঁ 0.133 নিচ্ছে। আর এ বি এটা কোথেকে পাইলো, যেহেতু এখানে বলা আছে স্পিড 88 কিলোমিটার পার আওয়ার, 88 কিলোমিটার পার আওয়ারের জন্য এখানে এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, এর জন্য আর বি এর ভ্যালু 88 কিলোমিটারের জন্য দেওয়া আছে। যদি ইন বিটুইন হতো আমাদের ইন্টারপোলেট করে নিতে হতো, যে এর ভ্যালু হচ্ছে এটা আর বি এর ভ্যালু
কোনটা? এইটা, যেহেতু কিলোমিটারে আছে, 25 কিলোমিটারের ডিস্টেন্স দেওয়া আছে, কাজে কিলোমিটার, কাজে এটা নিতে হবে। কাজেই একটা 0.11 আর একটা 0.016 এগুলো হচ্ছে এখান থেকে ভ্যালু নেওয়া হয়েছে, ঠিক আছে? এই দুটো ভ্যালু নিয়ে এসে জাস্ট এই ইকুয়েশনে বসা দেওয়া হয়েছে। খেয়াল করো এক্স এর ভ্যালুটা, এক্স এক্স হচ্ছে লেখা হয়েছে 50 কিলোমিটার, এখানে লেখা আছে এক্স 50, কারণ একদিকে যাইতে খালি 25 কিলোমিটার বলছে, ওয়ান ওয়ে ডিস্টেন্স। এটা অন ওয়ে না, ওয়ান ওয়ে হবে, একটা ই বাদ গেছে, টাইপিং মিস্টেক আর কি, টাইপিং মিস্টেক আছে। কাজেই জাস্ট এখানে ভ্যালুটা বসায় দিলেই হয়ে গেল। এত ঘন্টা লাগে ট্রিপ। তারপরে লাস্ট ইকুয়েশন যেটা আছে সেখানে যদি বসায় দাও এই ভ্যালু, এটা ভ্যালু 1.2, আর বাকি ভ্যালু গুলো এখানে ওয়েস্টেজ কত হবে বলে নাই, বাই ডিফল্ট বলছে যে 15% ধরে করতে। তো কেউ যদি অন্য কিছু ধরে করো তাহলেও ভুল হবে না, কিন্তু বই এটা ধরে করছে। কাজে জাস্ট মানগুলো বসাই দিলে হলো। T1 প্লাস T2 এই জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে 15 মিনিট আর 20 মিনিট, দুইটাকে আওয়ারে বানায় নেওয়া হয়েছে 60 দিয়ে ভাগ করে। জাস্ট বসাই দিলে এখান থেকে হয়ে গেল 5.18 আওয়ার। কিন্তু ট্রিপ, এখন ট্রিপ তো আর 5.18 হতে পারে না, ট্রিপ হবে 5টা অথবা 6টা। আমরা 5টা নেব, কারণ হচ্ছে যে 6টা করতে গেলে 8 ঘন্টা বেশি হয়ে যাবে তার কাজ, সেই জন্য 5টা ট্রিপ নিতে হবে। শেষ। স্যার আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল। বলো। স্যার আপনার জাপানে অ্যাজ এ স্টুডেন্ট লাইফ কেমন ছিল? চিল আর চিল, শুধু চিল করছি নাকি? এটা আসলে ডিপেন্ড করে তুমি কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ। তোমাকে যদি এখানে আর্ন করে পড়তে হয় তাহলে ডেফিনেটলি অনেক কষ্ট করে হবে। যেহেতু আমি স্কলারশিপে গেছিলাম, আমার ওইসব টেনশন ছিল না এই টাকা পয়সা নিয়ে। আর যেহেতু আমি পিএইচডি তে গেছি, আমার কোনো ক্লাস করতে হয় নাই, কাজে আমার ভাষাগত তেমন একটা ঝামেলা ছিল না। যদিও আমি ক্লাস করছি, মানে কি ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস ছিল, সেটা করছি দুইবার, 2 সেমিস্টারেই, দুইবারই কমপ্লিট করতে পারি নাই, অন্য কাজে চলে আসছি। আর আমার 3টা কোর্স ওয়ার্ক ছিল, তার মধ্যে একটা আমার প্রফেসর আমাকে নাম্বার দিচ্ছে, আমি জানি না কি কোর্স ওয়ার্ক, তার খালি বলছে যে তোমার একটা কোর্স ওয়ার্ক ছিল, আমি একটা কোর্সে তোমাকে দিয়ে দিছি 95। আচ্ছা ঠিক আছে। আর একটা কোর্স ওয়ার্কে আমি একমাত্র ছাত্র ছিলাম, হ্যাঁ ওই কোর্সে একমাত্র আমি ছাত্র, স্যার এসে আমাদের পড়াইতো টেবিলে বসে বসে, আরেক স্যার। তার আর আরেকটা ছিল 2জন টিচারের আন্ডারে কিছু কাজ করতে দিত। কাজে এগুলো সব আরামদায়ক জিনিস ছিল, কারণ ওখানে লেখাপড়ার বাইরে আর কোনো কিছু নিয়ে কোনো টেনশন ছিল না। থাকা খাওয়া এগুলো সব, মানে সব তো যেহেতু তোমাকে টাকা দিচ্ছে মাস শেষে, টেনশন নাই। হ্যাঁ, কাজেই কোনো রকম স্ট্রেস ছিল না, লেখাপড়া ছাড়া আর কোনো কাজ ছিল না। বাংলাদেশে সেই তুলনায় মাস্টার্স পিএইচডি করা অনেক কঠিন, কারণ তোমার যাতায়াত নিয়ে টেনশন করতে হয় যে ঠিক মতো গাড়ি পাবো কিনা। হ্যাঁ, তারপর যারা একটু বড় হয়েছে, সংসারের দায়িত্ব আসে, ইনকাম নিয়ে চিন্তা করতে হয়, বাজার করতে হয়, সবকিছুর মধ্যে আনসার্টেনটি। ওইখানে হচ্ছে তুমি জানো 20 মিনিটে পৌঁছায় যাবো, 20 মিনিটেই যাবো, গাড়ি নিয়ে যাও আর যেটা নিয়ে যাও, তুমি ইউ ক্যান প্ল্যান ইউর টাইম। কাজে জীবনযাত্রার মান যেহেতু ভালো, আর তোমার টাকা পয়সা নিয়ে টেনশন নাই, কাজে ইট ওয়াজ ভেরি প্লেজেন্ট। কাজের চাপ আছে, কিন্তু ওভারঅল প্রেজেন্ট। কিন্তু ওই যে ভাষাগত সমস্যা আছে, ইনিশিয়ালি আমার মনে হয় 6 মাস কান্নাকাটি করছে। প্রথম 6 মাস অনেক কান্নাকাটি করার পর আবিষ্কার করলাম আসলে সন্ধ্যাবেলায় বিকালবেলা প্রতিদিন কানতাম তো আধা ঘন্টার মতো, তো ওইটার মধ্যে আসলে বেসিক্যালি দেখলাম খিদা পাই, তখন খাওয়ার পরে দেখি আর কান্না পায় না, এরপর থেকে সন্ধ্যাবেলায় খেয়ে ফেলতাম, তারপর দেখি আর কান্না পায় না। এই হচ্ছে বিষয়। আর তখন তো ফোন টোন এত ছিল না, একটা কার্ড কিনতে হতো অনেক টাকা দিয়ে, 2000 ইয়েন দিয়ে কার্ড কিনে কতক্ষণ, আধা ঘন্টাও কথা বলা যেত। এখন তো তোমাদের হোয়াটসঅ্যাপ হয়ে ইন্টারনেট নিলে কথা বলা যায়। তখন তো ওই যে ভিডিও কল টল এত ছিল না, কত বছর আগে চিন্তা করো, 20 বছর, 22-23 বছর আগে, তখন তো এত কিছু ছিল না, কাজে কমিউনিকেশনটা এখনকার চেয়ে একটু খারাপ ছিল। ওকে, তাহলে এই অঙ্কটা বেসিক্যালি খুবই স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, এর মধ্যে খুব জটিলতার কিছু নেই। হ্যাঁ, জটিলতার একমাত্র হচ্ছে যে যেমন এখানে স্পিড লিমিট যদি দেওয়া থাকে অন্য, ইন্টারপোলেট করে বের করতে হবে বি এর ভ্যালু। আর আর তেমন কিছু নেই, সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড এখানে।
হুম এখানে আসলে ইউনিট চেঞ্জেরও আসলে তেমন কিছু নাই, ইউনিট চেঞ্জ করে আসলে খুব বেশি কিছু করা সম্ভব না। যেমন আমি অন্য জায়গায় ইউনিট চেঞ্জ করে দেই, হ্যাঁ, যেমন বইয়ে করা আছে একটা, অন্যটা, এটার মধ্যে ইউনিট চেঞ্জ করারও তেমন কিছু নাই। কাজে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, হ্যাঁ, খুবই সহজ অঙ্ক। পরের অঙ্কটা যে এটা আগেরটার থেকে একটু জটিল, একটু, খুব বেশি না। এটাতে বলছে স্টেশনারি কন্টেইনার সিস্টেমের অঙ্ক, তার মানে বাড়ি বাড়ি গিয়ে ময়লাটা নিয়ে ট্রাকে তোলে, কন্টেইনারটা রেখে চলে যায়। কাজে এটার জন্য এখানে ডেটা দেওয়া আছে, ডেটাগুলো এইভাবেই দেওয়া আছে, হ্যাঁ, এবিসি সবকিছু ভ্যালু দেওয়া আছে। প্রতিদিন তিনবার সাইটে যেতে পারে। এটা বলছে বলছে কয়টা কন্টেইনার খালি হবে বা ট্রাকের সাইজ কত হবে, ডিটারমিন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রাক ক্যাপাসিটি। এখন যদি ফর্মুলা দেখি, প্রথম হচ্ছে চিত্র যদি দেখি, এটা হচ্ছে এই চিত্রের অঙ্ক। এই চিত্রে আমাদের ট্রাকের ক্যাপাসিটি বের করতে হলে আমাদের এই ফর্মুলায় যেতে হয়। এই যে এটা হচ্ছে ফর্মুলা, এটা সিটি ইন্টু এফ ইন্টু ভিসি বাই আর। তার মধ্যে এফ হচ্ছে ফ্র্যাকশন, মানে এটার কত পার্সেন্ট ভর্তি থাকে সেই ফ্র্যাকশন হচ্ছে এটা, মানে ফ্যাক্টর অফ ইউটিলাইজেশন, ইউটিলাইজেশন ফ্যাক্টর বলা আছে। আর এটা হলো কন্টেনারের ভলিউম থেকে ময়লার ভলিউমটা বের করা যায় এইভাবে। আর এটাকে চাপ দিলে, কম্প্রেস করলে কত হবে সেটা এই আর দিয়ে ভাগ করলে পাওয়া যায়। এরকম কয়টা কন্টেনারে ময়লা ঢুকবে সিটি দিয়ে গুণ করলে ট্রাকের ভলিউম পাওয়া যায়। তো আমাদের এই ট্রাকের ভলিউম জানতে চাইছে। ট্রাকের ভলিউম জানার জন্য আমার যেইগুলো দরকার, কম্প্যাকশন রেশিও, ভলিউম অফ কন্টেইনার, ফ্র্যাকশন, এগুলো সব ডেটা দেওয়া আছে, খালি দেওয়া নাই কয়টা কন্টেইনার। খেয়াল করে দেখো কোশ্চেনটা, যেহেতু পড়ি নাই, এখন যদি আমি একটু পড়ি, এখানে কিছু বলা নেই, কিন্তু কন্টেইনারের সাইজ, একটা কন্টেইনারের সাইজ কত, তার মানে ভিসি, ভলিউম অফ কন্টেইনার দেওয়া আছে। ফ্র্যাকশন, কত ফ্যাক্টর মানে থাকে সেটা দেওয়া আছে। কাজেই কম্প্যাকশন রেশিও দেওয়া আছে, যে এটা এই যে কম্প্যাকশন রেশিও দেয়, তার মানে সব দেওয়া আছে ফর্মুলার মধ্যে। এই যে এই ফর্মুলার মধ্যে সব দেওয়া আছে, আর দেওয়া আছে, এফ দেওয়া আছে, ভি দেওয়া আছে, শুধু কন্টেইনারের সংখ্যাটা দেওয়া নেই এটা। কাজে আমাদের যেটা হলো যে কন্টেইনারের সংখ্যাটা বের করতে হয়। কন্টেইনারের সংখ্যা বের করার জন্য সিটিটা একমাত্র প্রথম ইকুয়েশনেই ব্যবহার করা হয়েছে। তাহলে যদি করে দেখো, এটার মধ্যে কন্টেইনারের সংখ্যাটা আছে। আমাদের একদিনে তিনটা ট্রিপ দিতে পারে, তার মানে এই ভ্যালু দেওয়া আছে। কয়টা কন্টেইনার জানি না, আনলোডিং কন্টেইনার টেবল থেকে পাওয়া যাবে, চার্ট থেকে পাওয়া যাবে। কয়টা জায়গা থেকে ময়লা নেয় সেটাও দেওয়া নেই, এটাও দেওয়া নেই, এটাও দেওয়া নেই। ড্রাইভ বিটুইন কন্টেইনার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমি সিটিটা দরকার, এর জন্য এই ইকুয়েশনে অ্যাটলিস্ট এই এনপি এবং পিএসসিএস এটা জানতে হবে, এই দুটো আমাদের যেহেতু জানা নাই। সুবিধা হচ্ছে একটা হিন্স দেওয়া আছে যে প্রতিটা জায়গায় গড়ে 3টা করে নাকি 2টা করে কন্টেইনার আছে। এখানে বলা আছে যে এভারেজ নাম্বার অফ কন্টেইনার্স ইন ইচ লোকেশন 3। তার মানে আমার যদি 7টা জায়গা থেকে তুমি কন্টেইনার কালেক্ট করো, টোটাল 21টা কন্টেইনার কালেক্ট করতে হবে। তার মানে এনপি আর সিটি, মানে এনপি মানে নাম্বার অফ লোকেশন, সেটাকে 3 দিয়ে গুণ করলে কন্টেইনারের সংখ্যা হয়। কাজে আমি ইকুয়েশনে ওইটা ব্যবহার করে একটা রিপ্লেস করতে পারি। কিরকম, এই যে দেখো, এই যে এখানে এই ইকুয়েশনের মধ্যে এই নাম্বার অফ কন্টেইনার লোকেশন, আমার তো সিটি দরকার, কাজে সিটি বাই 3, যেহেতু 3 দিয়ে গুণ করলে হয়, যে 21টা কন্টেইনার হলে 3 দিয়ে ভাগ করলে 7টা লোকেশন আছে, 7টা জায়গায় এটা ছড়ায় আছে। এই জন্য এখানে বসলাম। তার মানে এই ইকুয়েশনে এইভাবে এনপিটা রিপ্লেস হয়ে যাবে। ড্রাইভ বিটুইন কন্টেইনার্স এর ডাটা দেওয়া আছে, কিন্তু পিএসসিএস দেওয়া নেই, না সরি। এখন পিএসসিএস টা বের করতে হলে আমাদের এই ইকুয়েশনে যেতে হবে, কারণ এই ইকুয়েশনে কত জোরে যাচ্ছে, গাড়ির স্পিড কত দূরে আছে, সবগুলো তথ্য জানা আছে। কিন্তু দুইটা জানা নাই, পিএসসিএস টা বের করতে চাই, টিএসসিএস টা জানলে হবে। টিএসসিএস এর জন্য আমাদের সব ডাটা দেওয়া আছে, কাজে এই ডাটা থেকে আমরা সব বের করতে পারতেছি। কেমন, 8 ঘন্টা ট্রিপ, আসা যাওয়া মিলে T1 প্লাস T2 ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে। নাম্বার অফ ট্রিপস পার ডে 3টা বলে দেওয়া আছে। কাজে এইখানে যে ডান পাশে সবগুলো ভ্যালু যেহেতু জানি, মান বসায় দিলে এটা বের হয়ে যায়। এটা মান নিয়ে গিয়ে পরেরটায় বসাইলে এটা বের হয়ে যায়, পিএসসিএস হয়ে যায়। আর পিএসসিএস পেয়ে গেলে এই ইকুয়েশনে সেটা বসাতে হয়। এখানে খালি খেয়াল করার বিষয়, পরীক্ষায় যে প্যাচটা থাকে না, এক
নাম্বার অফ পিক আপ লোকেশন, এনপি মানে কয়টা জায়গা থেকে ময়লা নিচ্ছে, কয়টা জায়গায় গাড়ি থামাতে হচ্ছে, সেই জায়গার সংখ্যা গড়ে 3টা করে থাকে। তার মানে এখানে আমি 3 দিয়ে ভাগ করলাম। যদি বলতাম গড়ে 2টা করে থাকে তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে হতো। তার মানে এই 2টা হচ্ছে একটা লোকেশনে গড়ে কয়টা কন্টেনার থাকে, এই সংখ্যাটা হচ্ছে সেইটা। এটা ফর্মুলা না, এটা হচ্ছে কন্টেনারের সংখ্যা ইন ইচ লোকেশন। এটা দিলে কন্টেনার সলভ হয়ে যাবে। এখন এটা যে উত্তরটা আসলো 12.72, এর বদলে আমি 13 লিখতে পারি। আমি 15 লিখছি, এর একটা কারণ আছে। এখন 13 লিখলেও ভুল ধরবো না, ফুল নাম্বারই দেবো। 15 লিখছি কারণ আমার বলছে যে প্রতি লোকেশনের গড়ে 3টা করে কন্টেনার আছে, সেই জন্য আমি ভাবলাম যে 3-এর গুণিতক লেখাই ভালো, এই জন্য লিখছি। কিন্তু না লিখলেও সমস্যা নাই, যদি 13টাও হতো, তুমি যদি 13টাকে 5 দিয়ে ভাগ দাও দেখবা যে 2.6 আসে। 2.6 কে তো 3 লেখাই যায়, সেই লজিকে 13 লিখলেও সমস্যা হতো না, তাই আমি একটু রাউন্ড ফিগারেই রাখছি। এরপরে এখানে জাস্ট এনে এই ভ্যালুটা বসায় দিলেই হয়ে গেল 32 মিটার কিউব। এখন এইখানে একটা জাজমেন্ট আছে, আমাদের ঢাকা শহরে যেই ময়লার ট্রাক গুলো চলে সেগুলোর সাইজ হচ্ছে 7 মিটার কিউব। কাজেই 32 মিটার কিউবের ট্রাক মানে অনেক বড় ট্রাক। কাজেই এইখানে যে আমি যদিও লিখছি এখানে 32 মিটার কিউবের ট্রাক ব্যবহার করো, তোমার বলতে হবে 7 মিটার কিউবের 5টা ট্রাক ব্যবহার করতে হবে, বা একটা ট্রাক কিনে 5 ট্রিপ দিতে হবে, এইভাবে বলতে হবে। কারণ 32 মিটার কিউবের ট্রাক আমাদের রাস্তায় চলবে কিনা, অত বড় গলি আছে কিনা, সেটা সেটা হচ্ছে একটা কোশ্চেন। সেই জন্য আমাদের ওই ছোট ট্রাক যেগুলো চলে এখন, জায়গা যেগুলো দিছে 7 মিটার কিউবের ট্রাক, ওগুলোই আমাদের ব্যবহার করতে হবে। এই ট্রাক গুলো আমরা যে ভ্যান গুলো ইউজ করি, এগুলোর সাইজ কিন্তু 1.5 থেকে 2 মিটার কিউবের বেশি না। হিসাব করে দেখো, যে পাশে 4 ফিট, এ পাশে 3 ফিট, হাইটেও মনে হয় 3-3.5 ফিট, তাহলে গুণ করলে 1 মিটার কিউব বা 1.5 মিটার কিউব হয়, এর বেশি হয় না। যে জায়গা যেসব ট্রাক আমাদের এখানে দিছে, দেখি সেই ট্রাকের ছবি পাওয়া যায় কিনা, থাকার কথা এখানে। কই সেই ট্রাকের ছবি তো ছিল। ও মা, এটা তো দেখি নাই। ওকে, সমস্যা নেই। এখানে ট্রাকের ছবি ছিল, যে ট্রাক গুলো আমাদের সবসময় দেখা যায় আর কি রাস্তাঘাটে। গুগলে মনে হয় নাম দিয়ে সার্চ করলে আসে, এটা আইডেন্টিফাই করতে পারে যে কি আছে ছবির মধ্যে। এই যে ট্রাক গুলোর কথা বলতেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে 7 মিটার কিউবের ট্রাক, 7 মিটার কিউব। এর চেয়ে আমাদের যে উত্তর আসছে 32 মিটার কিউব, তাহলে চিন্তা করো 32 মিটার কিউবের ট্রাক কত বড় হবে। অত বড় ট্রাক কি আমাদের রাস্তার মধ্যে ঢুকতে পারবে কিনা, অত বড়, তাই না? এত সেই বড় জন্য ট্রাক কি আছে স্যার আমাদের বাংলাদেশে? নাই, সেটাই বলতেছি যে এইটাই 7 মিটার কিউব, কারণ এখানে তো যন্ত্রপাতি ময়লা থাকে খালি এইটুকুর অংশে। এগুলো ওরা বলতেছে 7 মিটার কিউবের ট্রাক, ইসুজু কোম্পানির। 7 মিটার কিউবের যদি ট্রাক হয়, আমরা যে অঙ্ক দেখলাম এই মাত্র, এখানে 32 মিটার কিউব আসছে ট্রাকের সাইজ, তার মানে আমাদের বলতে হবে যে
টোটাল 32 মিটার কিউব ভলিউম লাগবে আমাদের, হয় 5টা ট্রাক লাগবে অথবা এক ট্রাকে 5টা ট্রিপ দিতে হবে, এরকম কিছু বলতে হবে, তাই না? আমাদের ট্রাক তো 32 মিটার কিউবে পাওয়া যাবে না, আর পুরাটা এক ট্রিপেই সব ময়লা নিতে হবে এমন কথা কি আছে কোথাও বলা? নাই, তাই না? তার মানে কোশ্চেনের মধ্যে ফাঁক আছে, ভেজাল আছে কিছু জায়গায়। আমার বলতে হবে আমি একটা 7 মিটার কিউবেরই ট্রাক কিনবো, ট্রাক কিনে 5টা ট্রিপ দেওয়ার চেষ্টা করবো, বা 2 দিনে 11 ট্রিপ দেবো, তাহলেই সব ময়লা নেওয়া যাবে। উত্তরটা এটা মোর লজিক্যাল আমার কাছে মনে হয়। বোঝা গেছে? কারণ এই অঙ্কটা আমি যখন টাইপ করছি তখন আজ থেকে 10 বছর আগে বা 12 বছর আগে, তখনকার যে বুঝ আর এখনকার বুঝ আলাদা, কারণ আমি তখন তো মাস্টার প্ল্যানে কাজ করি নাই। এখন বুঝি যে ট্রাক তো এতে বড় আসলে কেনা যাবে না, 7 মিটার কিউবের চেয়ে বড় ট্রাক হয়তো 12 মিটার কিউবের হয়তো ট্রাক কিনতে পারবো, বা 10 মিটার কিউবে কিনতে পারবো, 9 মিটার কিউবে কিনতে পারবো, কিন্তু ওইটা চলার মতো গলি থাকতে হবে, তো আমার রাস্তা থাকতে হবে না ময়লা কালেকশনের জন্য। না তো ট্রাক ঢুকবেই না, দেখা যাবে যে উপরের তারের মধ্যে বাড়ি খাচ্ছে, সাইডে দোকানের কার্নিশের মধ্যে বাড়ি খাচ্ছে। সেই জন্য আমার মতে যে বলা 32 মিটার কিউব টোটাল ভলিউম অফ ময়লা হচ্ছে 32 মিটার কিউব, আমার ইকুইভ্যালেন্ট ট্রাক সাইজ অথবা ছোট ট্রাক কিনে এতগুলো ট্রিপ দিতে হবে। আমি কোশ্চেনটা মডিফাই করবো, যদি ইফ ট্রাক সাইজের 7 মিটার কিউব কয়টা ট্রাক লাগবে বা কয়টা ট্রিপ লাগবে, এইভাবে আমি কোশ্চেনটা করবো, ঠিক আছে? তাহলে মোর লজিক্যাল হয়। কাজে এখানে ভলিউম অফ ট্রাক ফর্মুলা না বলে ভলিউম অফ টোটাল ময়লা এইভাবে বলা ভালো, ঠিক আছে? অঙ্ক অঙ্ক খুব কঠিন কিছু না, এই দুটো অঙ্ক খুবই সোজা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, যে কোনো একটা অঙ্ক আসে। কাজেই আজকের এই ক্লাসে একটা অঙ্ক কভার হয়ে গেল। এই শীটের মধ্যে আরেকটা অঙ্ক আছে, এটা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? এই অঙ্কটা, এটার মধ্যে একটু ইউনিটের ঝামেলা আছে, বুঝে বুঝে করলে কোনো সমস্যা নেই। এটা আমার নেক্সট ক্লাসে দেখলে আমাদের হয়ে যাবে। তোমাদের সবার অ্যাটেন্ডেন্স যদি হয়ে গিয়ে থাকে, ক্লাসে তেমন কিছু আর দরকার নেই। তোমাদের বিএলসি তে ঢুকতে পারতেছো কিনা এটা একটু দেখে কনফার্ম করো, তাহলে হবে। ওকে, যারা এখনো ঢোকো নাই, বলতেছিল যে স্যার আমারটা অ্যাড হয় নাই, এরকম দেখো কি কোনো পার্টি আছো কিনা। স্যার, হুম, স্যার আপনি তো মিয়াজাকিতে থাকতেন স্যার, আপনি কি ওসাকায় গেছেন? তো দেয়া থাকে, কিন্তু বুঝে আমার দেখতে হবে যে কি কি ডাটা দেওয়া আছে, তাহলে অঙ্কটা কোত্থেকে শুরু করতে হবে আর কি চাইছে। এবং এই দুইটা অঙ্কের মধ্যে তেমন কোনো প্যাচ নাই, ইউনিটেরও তেমন একটা প্যাচ নাই, এখানে প্যাচ দেওয়ার কোনো দরকারও নাই। কিন্তু এর পরের যে অঙ্কটা আছে সেটার মধ্যে একটু ইউনিট উলটপালট লাগতে পারে, যদিও আমি এটা বাংলাদেশের রেসপেক্টে করছি, এটা নেক্সট দিন দেখবো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি দুইটা মিডের কোশ্চেন দিয়ে দিচ্ছি গ্রুপে, তাহলে তোমরা দেখে প্র্যাকটিস করতে পারবা। ওকে, ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে, এরকম হওয়ার সম্ভাবনা কম, বুঝবা না এরকম হওয়ার সম্ভাবনা কম, কাজে টেনশনের কিছু নেই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ তাহলে।